3 দিনের সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। ভোটে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা। জটিলতা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলের মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্যপিন্তি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। 3 দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার বাংলাদেশ সময় রাত 9:10 তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়েছে। এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ডক্টর ইউনুস। গত সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা দেশটি সফর করেন। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন। সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি সনদ গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের জুলাই আগস্টে যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এ সময় সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনুসের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি বা দলের কথা নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ইউ পেনশন অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। না, রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক। আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি, বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও, বলছে নাকি আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তবে আমাদের কালচার চেঞ্জ না করে, তবে আমরা ট্রু যে আমরা ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্য। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জটিলতা তৈরি করা ছাড়া আর কিছু নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। শাসন ব্যবস্থায় পট পরিবর্তন গিয়েও ফিরে এসছে যে মবের মধ্যে পড়তে চায়নি। এই যদি আইন শৃঙ্খলার পরিস্থিতি হয়, তাহলে আজকে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? এটা তো আজকে সবচেয়ে ভাবিয়ে তুলেছে। এই মব কালচার একটা ক্যান্সারিয়াস গ্রোথ, একটা বৃহত্তর ক্যান্সারের ঘা তৈরি করেছে আমাদের জনসমাজের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে তো এই প্রচেষ্টা নিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে কোনো ইসলামী দল নেই। মানুষ যেগুলোকে ইসলামী দল মনে করে সেগুলো ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান। বাংলাদেশে ইসলামী দলগুলোর ঐক্য এবং বর্তমান বাস্তবতা নিয়ে ক্রিয়াশীল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা ভিন্ন মতামত প্রকাশ করেছেন। তবে অধিকাংশ দলই মনে করেন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সাইফুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব।
ডানবাম মিলিয়ে বাংলাদেশে ইসলামী দলের সংখ্যা 24টির কম নয়। তবে মোটা দাগে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টি সহ এই সংখ্যা 5টির বেশি নয়। বাকিরা বিভিন্ন সময়ে একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মাঠে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করেন। जमात इस्लामी के इस्लाम और निज़ाम इस्लाम पार्टी के इस्लाम एक नहीं है। জামাত ইসলামী বাংলাদেশ রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম ডেমোক্রেটিক ইসলামিক ফ্রন্ট বেশ আলোচনায় এসেছে। স্বাধীনতার 54 বছর পর ঐক্যবদ্ধ হতে জোর চেষ্টা চালাচ্ছে ফ্রন্টলাইনের ইসলামী দলগুলো। আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই। আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আদৌ কি এই ঐক্য সম্ভব, নাকি শেষমেশ ব্যর্থতায় পর্যবসিত হবে সব প্রচেষ্টা? এ বিষয়ে ইতিবাচক ভঙ্গিতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, দল এবং নাম ভিন্ন হলেও সবার লক্ষ্য এক, তাই ঐক্যবদ্ধ হতে পারলেই বরং সুখকর হবে। যদি এরকম কোনো ভোটার অ্যালায়েন্স হয়, আদর্শিক অ্যালায়েন্স হলে তো খুবই ভালো, কারণ ওনাদের মধ্যে অনেক ধরনের ফেরকাগত বা বিভিন্ন আকিদাগত কিছু পার্থক্য আছে, তো সেটা থাকতেই পারে, কারণ বহুমত বহু পথের একটা সুযোগ থাকে। তো ইলেকট্রাল অ্যালায়েন্স যেটা তারা ওনারা করতে চাচ্ছেন, সেটা আমি মনে করি যে অসুবিধা নেই। এদিকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে ওঠা প্ল্যাটফর্ম গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন, ইসলামকে সামনে রেখে যারা রাজনীতি করে তাদের মাধ্যমে এমন কিছু না হোক যেটি ইসলামের সাথে সাংঘর্ষিক। বিষয়টা খেয়াল রাখতে হবে যে ইসলামকে ব্যবহার করে আবার জন্য এমন কিছু না হয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেইটা হলে আবার সমস্যা। যারা ইসলামিক রাজনীতি করে বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করে ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু না করাটাই আমি মনে করি ভালো। এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইনসানিয়ত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। তিনি বলেন, বাংলাদেশে কোনো ইসলামী দল নেই, অনেকে ওয়াহাবি মতবাদ প্রচার করছেন। দলীয় ব্যানারে তিনি মানবতা প্রচার করে যাচ্ছেন। চলছে মানুষ যেগুলোকে ইসলামী দল মনে করে সেগুলো কোনোটাই ইসলামী দল নয়, এবং কারণ হচ্ছে ওয়াহাবিবাদকে ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ওয়াহাবিবাদ এবং ইসলাম সম্পূর্ণ বিপরীত ধর্ম। মুসলমানদের সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে স্বয়ং আল্লাহর নির্দেশনা থাকলেও এত বিভেদ কেন? সেই অমীমাংসিত প্রশ্ন বাংলার কোটি কোটি মানুষের। বাতান বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ভেদাভেদ ভুলে সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। 2040 সালের মধ্যে জাপানে 1,10,00,000 কর্মীর অভাব হবে। এটি কেবল একটি শূন্যতা নয়, এটি তাদের জন্য একটি সংকট, যা বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ। জাপানের নিরাপদ এবং উন্নত ক্যারিয়ারের সুযোগ শীর্ষক এক সেমিনারে বক্তব্য উঠে আসে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে হার্টফুল লিমিটেড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হাসান জেনিত এর পরিচালনায় হাইটেক কর্পোরেশন জাপানের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি উদ্যোক্তা ইয়োদিশা তোমোহিরো অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন। হাইটেক কর্পোরেশন এলএলসি, জাপান হার্টফুল লিমিটেড বাংলাদেশ এবং ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর বিজয় সরণি এলাকায় কলমিলতা বাজার এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার এবং বস্তিবাসীরা লাগাতার অবস্থান পালন করছেন। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মোহাম্মদ আব্দুর রহিম এবং তার সন্তান অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী সহ বস্তিবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সচিবালয়ের গেটে প্রতীকী অনশন করতে গেলে তাদের বাধা দেয় পুলিশ। তখন নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। কর্মসূচিতে আব্দুর রহিম বলেন, বিগত সরকারের কাছে বারবার কলমিলতা বাজার এবং মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি সমাধান চেয়েও সমাধান পায়নি। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে। আশুলিয়ার দুর্গাপুর এলাকায় মোখলেসুর রহমান মেম্বারের বাড়িতে এর আয়োজন করা হয়। আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মণ্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব। উপস্থিত ছিলেন ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হানিফ, আশুলিয়া থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম সহ অনেকে। চলতি মাস থেকে ওএমএস চালের বরাদ্দ বাড়বে সরকার। ফেনীতে ভূমি এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দেশে খাদ্য ঘাটতি মোকাবেলায় ওএসএম কার্যক্রমের বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান উপদেষ্টা। বুধবার বিকেলে ফেনী সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ফেনী জেলা প্রশাসক এবং ভূমি ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। 30 কেজি করে চাল দেওয়া হতো 50 লক্ষ ফ্যামিলিকে। এটা এই বছর সরকার বাড়িয়ে সরকার এটা সম্প্রসারিত। গাজীপুরের শ্রীপুরে কেওয়া চন্নাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রায় ৩৫ বছর থেকে ভোগ দখলে থাকা জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে জমির কেয়ারটেকারের ছেলে স্বপনের বিরুদ্ধে। ভুক্তভোগী জানান, প্রায় ৩৫ বছর আগে আব্দুল আজিজ সহ তার পরিবারের কাছ থেকে ৪৮.৫% জমি ক্রয় করেন মাকসুদ ভুইয়া, ওয়াজেদ বেগম দম্পতি। ওয়াজেদা বেগম দেশের বাইরে থাকায় জমি দেখাশোনার দায়িত্ব দেন আজিজের ছেলে হোসেন আলীকে। পরে হোসেন আলী মারা যাওয়ার পরে সেই জমি দেখাশোনা করতেন তারই ছেলে স্বপন। কিন্তু সম্প্রতি স্বপন জমি নিজের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে। তবে জমি বিক্রির কথা স্বীকার করেন আব্দুল আজিজের আরেক ছেলেও। ভুক্তভোগী নুরুল ইসলাম নজরুল জানান, ওয়াজেদা বেগমের কাছ থেকে দলিল মূলে জমির মালিক হয়ে খোঁজ খবর নিতে গেলে কেয়ারটেকারের ছেলে স্বপন খারাপ ব্যবহার করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে শ্রীপুর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বা বলছো যে বোনের জামাই বলে কিনছি, আমরা ওনাতে মালিককে হয়ে বই আছি। 89 সনে তারা রেজিস্ট্রি নিচ্ছে, কিন্তু এত বছর তারা কোথায় ছিল? তারা আসে নাই। জমির বিষয়ে হুসেন আলীর ছেলে স্বপন মিয়ার সাথে কথা বলি। জমির বিষয়ে কথা বলতেই হুসেন আলীর ছেলে স্বপন মিয়া আমার দিকে তেড়ে আসে এবং আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বলে আবার দ্বিতীয়বার আসলে জানে মেরে ফেলবো। বিষয়টি বিজ্ঞ আদালতের বিষয়। আমরা এই অভিযোগটি নিয়েছি, সেটি হলো যে এই জমি জমা নিয়ে কোনো হাতাহাতি বা সংঘর্ষের যদি কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব। ময়মনসিংহের ভালুকায় পিতৃহারা দুই মেয়ের বাসস্থান কেড়ে নিতে মরিয়া হয়ে উঠেছে আপন চাচারা। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ড্রাইভারপাড়া এলাকায়। এ ঘটনায় ভালুকা মডেল থানাসহ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জানা যায়, মৃত আব্দুল সালামের দুই মেয়ে স্মৃতি এবং ভাবনা প্রায় 25% জমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়, কিন্তু তাদের চাচা বাহাউদ্দিন ধনু সম্পত্তির অধিকাংশ জোরপূর্বক দখল করে নেয়। দীর্ঘ কয়েক বছর ধরে নিজেদের জমি ফিরে পেতে লড়াই করে যাচ্ছেন দুই কন্যা। ইতিপূর্বে সামাজিক সালিশের মাধ্যমে তাদের সম্পত্তি সীমানা নির্ধারণ করে দিলেও সালিশ বিচারকদের রায় না মেনে ভাতিজিদের বসবাসের শেষ সম্বলটুকু দখলে নিতে বেপরোয়া হয়ে উঠেছে বাহাউদ্দিন ধনু। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সিনাবহ বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শফিপুর বড়ইবাড়ি আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে সিনাবহ খন্দকার পাড়ায় সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন নবগঠিত মৌচাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন, সদস্য সচিব হাজী নজরুল ইসলাম মনি শিকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবুর রহমান। এ সময় 31 সদস্য বিশিষ্ট মৌচাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। গাজীপুরের কালিয়াকৈরের নিরাপত্তা খাতে নতুন সংযোজন হিসেবে উদ্বোধন করা হলো ফাউজিয়া সিকিউরিটি লিমিটেড। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় মুগ্ধম প্লাজায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান
মোহাম্মদ সামান আলী। এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ তায়েব আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ গোলাম মোস্তফা, আব্দুল আজিজ সহ আরও অনেকে। সাভারের আশুলিয়ায় ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয় দ্বিবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নে বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার রেদওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক শরীফুল আলম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মণ্ডল সহ আরও অনেকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদের উদ্যোগে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে। মধুপুর উপজেলার গোমা বাসস্ট্যান্ড থেকে প্রায় 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি বের হয়। এর আগে ধনবাড়িতে ফিতা কেটে কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর একটি অফিসের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম মেম্বার সহ আরও অনেকে। বগুড়ায় ব্যক্তি উদ্যোগে হাইব্রিড জাতের পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করে বাম্পার ফলন হয়েছে কৃষি উদ্যোক্তা কামাল হোসেনের জমিতে। তিনি প্রথমে স্বল্প পরিসরে চাষ শুরু করলেও এবার বাণিজ্যিকভাবে 4 বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। পেঁপে চাষে খরচ মিলিয়ে এখন লাভের মুখ দেখেছেন তিনি। কাঁচা পাকা ফলে ভরপুর পেঁপে বাগানটি এক নজরে দেখতে প্রতিদিন আসছেন স্থানীয়রা। খুলনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ফুলতলা উপজেলার গড়া খোলা স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টটি উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক শহর সভাপতি এবং খুলনা 5 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফি মোহাম্মদ খান। উদ্বোধক ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ হোসেন মোড়ল। উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান সহ আরও অনেকে। সাভার আশুলিয়ার বাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের 85তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি খায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ঢাকা 19 ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার মণ্ডল, অভিভাবক সদস্য আব্দুল রাজ্জাক সহ ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ এবং বিএনপির সংগঠনের নেতাকর্মীরা। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। 3 দিনের সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা, গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। ভোটে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা। জটিলতা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলের, মন্তব্য রিজভীর। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।